আসসালামু আলাইকুম। চেনা চোখে অচেনা তুমি গল্পের 15 নম্বর পার্ট। তো গল্পটি রেগুলার আমার এই চ্যানেলে দেওয়া হবে, তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আমেরিকার সাপের মতো আঁকাবাঁকা একটি বিস্তীর্ণ হাইওয়ে রুটে ছুটে চলেছে আরিফের কালো রঙের গাড়িটি। আজকে বছরের প্রথম তুষারপাত হয়েছে। হাইওয়ে রোডের দুপাশে গাছগুলো ঢেকে রেখেছে নরম তুষারের চাদর। পিচ ঢালাই রাস্তায় উপরে বরফের স্তর দেখা যাচ্ছে। সাদা সাদা ফ্লেকগুলো ধীরে ধীরে ভেসে এসে গাড়ির উইন্ডোগুলোতে পরে আবার মিলিয়ে যাচ্ছে। এখনো হালকা হালকা তুষারপাত হচ্ছে। আরিফের গাড়িটি হাইওয়ে রুটের উপর মিশ্রভাবে এগিয়ে চলেছে সেন্টামনির উদ্দেশ্য। গাড়ির ভিতরে মৃদু সুরে বাজছিল একটি ইংরেজি গান। হঠাৎ আরিফ এটি বন্ধ করে স্পিকারে চালালো একটি বাংলা গান। ভলিউমও বাড়িয়ে দিল। আর সে গানের সুরে সুরে তাল মিলিয়ে কোমল কণ্ঠে গাইতে আরম্ভ করলো। জান ও বেবি সোনার ময়না পাখি, কবে তুমি হবে আমার, আসবে বুকে, হাই জান ও বেবি। মায়া গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গাড়ির ব্যাক সিটে বসেছিল। আরিফের গান শুনে চোখ খুলে আরিফের দিকে তাকায় মায়া। আরিফ গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মায়াকে লক্ষ্য করছিল। মায়া মেকি হেসে বলে, নাটক ভালোই জানেন আপনি। আরিফ গাড়ি ড্রাইভ করা অবস্থায় গাড়ির লুকিং গ্লাসে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোর থেকে বোধহয় একটু কম। মায়া মেকি হাসে। গাড়ির বাহিরে পড়তে থাকা তুষারপাতের দিকে একবার নজর দিয়ে আবার লুকিং গ্লাসের দিকে নজর দেয়। সন্দেহ কণ্ঠে বলে, কবে থেকে জানেন আপনি এসব? আরিফ কিছুটা সময় নিল উত্তর দিতে। তাকে দেখে মনে হলো এই প্রশ্নের উত্তর সে জানে না বা খুঁজছে। খানিক বাদে আরিফ একগাল হাসি নিয়ে বলে, বোধহয় তুই বাংলাদেশ থাকাকালীন সময় থেকে। কিন্তু তুই কবে থেকে জানলে আমি সব জানি? মায়া বলল, কাল রাত থেকে। আমি বললাম, কিভাবে? মায়া বলল, আপনার মুখ থেকে শুনেছি। আরিফ বাম হাতে উল্টো পিঠে হালকা কামড় দিয়ে বলে, যা শালা, নিজের মুখে লাগাম না থাকায় আজ আমাকে পস্তাতে হচ্ছে। এতদিন এক অবলা নারীকে দেখে এসেছে, আর এখন বউরূপী অ্যাটম বোমাকে দেখতে হবে। কি পোড়া কপাল আমার। মায়া বলল, আপনার জন্য আমার আফসোস হচ্ছে। থাক, কষ্ট পায়েন না, বাসটা দুজনে একসাথে খাবো। আপনার খিদে বেশি থাকলে সম্পূর্ণ বাসটা আপনাকেই দিব। আরিফ ময়না পাখির কাছ থেকে এমন কথা শুনে হতাশ হয়। কপাল কুঁচকে দুঃখ নিয়ে বলে, আমার খেয়ে আমার পরে আমার ঘরের বউ আমাকে বাস দিবে, বাহ কি দারুণ। মায়া আরিফের প্রতি উত্তরে চট করে জলদি উত্তর দেয়, আপনার টাকা খাচ্ছি 1 সপ্তাহ তো হয়নি, এতে এত হতাশ? আমি বললাম, তাহলে এতদিন কার টাকা খেয়েছিস? মায়া বলল, আমার শ্বশুর এবং আমার বাবার টাকায়। আমি বললাম, শ্বশুরের টাকা খেয়েছিস দেখেই তো আজকে এই অবস্থা, জামাইয়ের পিছে গোয়েন্দাগিরি করিস। মায়া বলল, বাড়ির সবাই আপনার উপর কেন রেগে আছে জানেন? নিমিষে আরিফের ভাবমূর্তি বদলে গেল। আরিফ শক্ত হাতে ড্রাইভ করতে লাগলো। দাঁতে দাঁত পিষে জবাব দেয়, জানি না, জানতেও চাই না। আপনি জানতে না চাইলেও আমি আপনাকে বলবো, সবাই আপনার উপর এই কারণেই রাগ করে আছেন। এর কারণ, আপনি যেদিন বাড়ি ছাড়লেন তার পরের দিনই দাদাজান মারা গিয়েছিলেন। আপনি সেই খবর জানা সত্ত্বেও বাড়ি ফিরে যান নাই। এছাড়া নিজে থেকে আপনি কারোর সাথে যোগাযোগও রাখেনি। কেউ যোগাযোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ করতেন না, শুধু দাদার মৃত্যুবার্ষিকীতে ফোন দিতেন। এছাড়া আর আপনি। আরিফ হঠাৎ গাড়ি ব্রেক করে, তোর ফ্যামিলি আমার উপর কেন রাগ করে আছে আমি জানতে চেয়েছি। তোর ফ্যামিলিকে তুই নিয়ে থাক, তাদের নিয়ে আমার সাথে কথা বলতে আসবি না। দাদিজান এখনও বেঁচে আছেন, দেখি আমি তার ফ্যামিলির সাথে তর্কে জড়াচ্ছি না, শুধু দাদিজান কষ্ট পাবেন বলে। মায়া বলে, তাকে নিয়ে যদি আপনার এতই চিন্তা তাহলে দেশে যান না কেন? দাদিজান আপনার জন্য এখনও কান্নাকাটি করে, সারা জীবন তাকে সেবা করলাম, আমার জন্য একটু কাঁদলো না, আর আপনার জন্য ঠিক প্রতিদিন নিয়ম করে কাঁদে। আর এই ব্যাক সিটের দিকে ঘুরে বলে, আমি কি করেছি আর কেন দেশ ছেড়েছি তা দাদিজান জানে বলেই আমার জন্য কান্না করে। মায়া নিজের রুমের বারান্দায় একটি চেয়ারে বসে আছে আরাম করে, হাতে কফির কাপ, গায়ে গরম কাপড়। বাহিরে এখনো তুষারপাত হচ্ছে। আজকে তুষারের সাদা চাদরে আড়ারে পড়ে গিয়েছে মেপেল পাতাগুলো। হঠাৎ মায়া ফোনে কল আসে। মায়া উঠে গিয়ে বিছানার উপর থেকে তার ফোনটি নিয়ে আবার ফিরে এসে বসে চেয়ারে। হেড অফিস থেকে ফোন এসেছে। মায়া দীর্ঘশ্বাস ছাড়ল। নিশ্চিত এখন তাকে অনেকগুলো কথা শুনতে হবে। মায়া না চাইতেও কলটা রিসিভ করলো। মায়া বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে উত্তর এলো, হ্যালো মিস মায়া। গভীর কণ্ঠে AS4 ছেড়ের গলা শুনতে পেয়ে মায়া হালুকা টাইট হয়ে গেল। এখন নিশ্চিত ছেড় থেকে এক গাদা কথা শোনাবে। মায়া, এটা করছো না কেন, ওটা করছো কেন? তোমার জন্য মিশন দেরি হচ্ছে, তুমি মিশন ফোকাস করছো না কেন? মিশনে থাকতে মন না চাইলে এখন বাংলাদেশে চলে আসো, ব্লা ব্লা নানা ধরনের কথা শোনাবে এখন তিনি। মায়া সেগুলো হজম করার জন্য প্রথমে ঢোক গিলে নিল। মায়া বলল, জি স্যার। ফোনের ওপাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে এলো, মায়া তুমি কি করছো এখানে? তোমাকে এই মিশনে পুতুল খেলা মনে হচ্ছে। আরিফ সব জানলো কিভাবে? এত কেয়ারলেস কেন তুমি? তোমাকে দিয়ে আর কিছু হচ্ছে না। তুমি আজকেই বাংলাদেশে চলে যাও, তোমার কাছ থেকে অন্তত আমরা এরকম ভুল আশা করিনি।
তোমার মতো বোকা আমি দুটো দেখিনি, ইডিয়েট একটা। মায়া দীর্ঘশ্বাস ছাড়ে। কিন্তু AS4 স্যার কীভাবে জানলো আরিফ সব জেনে গিয়েছে? মায়া তো এ কথা কাউকে বলেনি, তবে কিভাবে জানলো? মায়া কাউকে না বললেও এ কথা কারো জানারও নয়। কিন্তু মায়া পরিষ্কার মনে আছে মায়া এ কথাটি টিম মেম্বারকে বলেনি। তবে স্যার এটা কিভাবে জানলো? বিষয়টি মায়ার কাছে বেশ সন্দেহ ঠেকল। নিজের কণ্ঠ এড়িয়ে গিয়ে মায়া নত কণ্ঠে বলল, সরি স্যার। সরি বললে কি সব ঠিক হয়ে যাবে? তুমি যে ভুল করেছো তা ঠিক করার আর কোনো উপায় নেই। বোকা মেয়ে একটা, তুমি এখনই বাড়ি থেকে চলে আসো, তারপর যেখানে মন চায় সেখানে যাও। আমি তোমাকে টিম থেকে বের করে দিচ্ছি। তুমি আর টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। মায়া আকুল কণ্ঠে বলে, সরি স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আরও ইনফরমেশন জোগাড় করে দেব। প্লিজ টিম থেকে বের করবেন না। সরি স্যার, স্যার প্লিজ। হ্যালো স্যার, স্যার। ওপাশ থেকে ফোন কেটে দেয়। মায়া এখন কি করবে? রাগে মায়া নিজের চুল টেনে ধরে। মায়ের পুরো শরীর রাগে জ্বলছে। রাগে মায়া তার হাতে থাকা ফোন ছুঁড়ে মারে মেপল বাগানে। এতেও মায়ের রাগ কমছে না। মায়া কফির মুখটা ছুঁড়ে মারে দেয়ালের দিকে। নিমিষে টুকরো টুকরো হয়ে যায় চীনা চীনা মাটির মতো কফির মুখটি। মায়া নিজের রুম থেকে বের হয়ে করিডোরে আসে। করিডোরে আসতেই রিকের রুম থেকে উচ্চ শব্দে গান গাওয়া আওয়াজ কানে ভেসে আসে মায়ার। রিক নিজের বোরিং সময় পার করতে গান শুনে কানে হেডফোন দিয়ে, সাথে নিজেও গলা মিলিয়ে উচ্চ শব্দে গায়। মায়া এখনও জানে না রিক কী করে। রিককে এখনও মায়া কোনো সন্দেহজনক কাজ করতে দেখিনি। সাধারণ এক বেকার ছেলের মতোই ঘুরে বেড়ায় রিক। দ্বন্দ্ব ছাড়া বাঁধনহারা এক পুরুষ, যার কোনো কিছুর প্রতি টান নেই, কোনো বাধা নেই, তার কোনো পিছুটানও নেই। আরিফ ও রিকের সম্পর্কটা মায়ের কাছে এখনও অপরিষ্কার। তারা শুধুই কি বেস্ট ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? বিজনেস পার্টনার হলেও তাদের বিজনেসটা কিসের? এছাড়াও তারা ভালো কোনো কর্মের সাথে যুক্ত নেই। তাদেরকে আসলে কি বলা যায়? টেরোরিস্ট, মাফিয়া নাকি সন্ত্রাসী? মায়া নিচে নেমে ড্রয়িং টেবিলে গিয়ে বসে। সেখান থেকে মায়া তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আশেপাশে ভালো করে দেখে। মায়া এখন কোনো মেয়েটকে খুঁজছে। এখন কোনো মেয়েদের সাথে কথা বলা যাক। মায়া অনেকক্ষণ এদিক সেদিক তাকানোর পরও কাউকে চোখে পড়লো না তার। পরে মনে পড়লো মেয়েদের না ডাকলে তারা বাহিরে আসে না। মায়া ডাকলো, সামওয়ান গিভ মি গ্লাস অফ ওয়াটার। কেউ আমাকে এক গ্লাস পানি দাও। 10 থেকে 15 সেকেন্ডের ভিতর একটি মেয়ে কাঁচের গ্লাসে পানি হাতে নিয়ে আসলো মায়ের সামনে। মায়া তাকে পা থেকে মাথা অবধি পরোক্ষ করলো একবার। মেয়েটির বয়স বেশি নয়, 20 হবে, যদিও তার মুখে তখনও সেই কালো নিকাবটি বাঁধা ছিল। মায়া তাও আন্দাজ করতে পারলো মেয়েটির বয়স কত হতে পারে। মায়া মেয়েটির হাত থেকে পানির গ্লাসটি নেয়। এক ঢোক পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখে। মেয়েটকে কারোর সাথে কথা বলা মানা। তাদের যা বলা হবে তারা শুধু সেটিই করবে। কিন্তু এই মেয়েটকে হয়তো বা নতুন। মেয়েটি মায়াকে মুখ ফসকে বলে ফেলে, গ্লাসটি নিয়ে যাব কি? মায়া মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটি বাংলাদেশি। মায়া মেয়েটিকে বলল, এই চেয়ারটিতে বসো। মেয়েটি বসলো না, কোনো উত্তর দিল না। মেয়েটির চোখ বোঝা গেল সে ভয় পেয়েছে। হয়তো মুখ ফসকে মায়ের সাথে কথা বলে ফেলেছে তাই। মায়া তাকে ভয় পেতে নিষেধ করলো। ভয় পেও না, এখানে বসো। মেয়েটা ভয় নিয়ে বসলো চেয়ারে। মায়া বলল, তোমার এই নিকাবটা খুলো। মেয়েটা আরও বড় বড় চোখ নিয়ে তাকালো মায়ের দিকে। হয়তো মায়ার কথায় ভয় পেল। মায়া মৃদু হেসে বলল, খুলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মায়া বুঝতে পারলো। মায়া বলল, আচ্ছা খুলতে হবে না, তুমি একটা কথা বলো আমাকে, তুমি এখানে আসলে কিভাবে? মেয়েটি কোনো উত্তর দেয় না, উল্টো উঠে যায়। মায়া বলল, কই যাচ্ছ, উত্তরটা দাও। মেয়েটি মায়ের পিছনে কাউকে দেখে ভয় পেয়েছে। মায়ের থেকে নিজে হাত ছুটিয়ে মেয়েটা দৌড় লাগালো মেয়েদের জন্য বরাদ্দ রুমটির দিকে। মায়া ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে রিককে দাঁড়িয়ে আছে, দু হাত ভাঁজ করে। রিক অট্ট হাসি হেসে বলে, মিস ভালোই ইনভেস্টিগেশন করছেন, কিন্তু আফসোস এর ফল শূন্য হবে। নো প্রবলেম, আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান। হেল্প লাগলে বলিয়েন, আমাদের গোপন তথ্য আমরাই তো ভালো বলতে পারবো নাকি? বলেই রিক সেখান থেকে হেলতে দুলতে চলে যায়। মায়া তার যাওয়ার পানে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে। চলবে, আজকের পার্টটা একটু ছোট হয়েছে, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে এই চ্যানেলে কিন্তু গল্প দেওয়া হবে, আর অন্য কোনো চ্যানেলে গল্প দেওয়া হবে না।